সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ঢাকায় বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিবের দীর্ঘ বৈঠক। এজেন্ডায় নেই শেখ হাসিনা ইস্যু, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্ব চায় ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের রাষ্ট্রদূতের বৈঠক। গুরুত্বের জায়গায় গণতন্ত্র, সংখ্যালঘু ইস্যু ও পাচার হওয়া অর্থ ফেরানো। বাংলাদেশে এসে কোনো বিড়ম্বনায় পড়তে হয়নি বলছেন ভারতীয়রা। জানালেন পরিচিত জনদের কাছেও শোনেননি কোনো ধরনের অভিযোগ। আমাদের কোনো ভয় ভেদ কিছু নেই, আশা করি আগের মতন আছে, সবই ঠিক আছে। ইন্ডিয়াতে গুজব হয় অনেক, ওখানে খুব অত্যাচার হচ্ছে হিন্দুদের উপরে, মারকাট হচ্ছে, এসব ওখানে আমরা শুনতে পাই, কিন্তু আমরা তো দেখছি খুব ভালোই যাচ্ছে। সাদা পোশাকে কাউকে গ্রেফতার নয়, খুলনায় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গেল ১৫ বছর দলীয় পরিচয়ে নিয়োগ পেয়েছে ৮০ থেকে ৯০ হাজার পুলিশ, জানালেন ডিএমপি কমিশনার। দুর্নীতিতে সবাই যেন বাধ্য হয় সেভাবেই সব সাজিয়েছিল বিগত সরকার, মন্তব্য ইফতেখারুজ্জামানের। দুদককে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছিল আওয়ামী লীগ, বললেন আইন উপদেষ্টা। চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। রাশিয়ায় আশ্রয় নিলেন প্রেসিডেন্ট বাশার। সিরিয়ায় রুশ ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় মস্কো। নতুন প্রশাসনের সাথে সুসম্পর্ক রাখতে চান পুতিন। চলছে ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। সকালে ১১টার একটু আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি শুরু হয়। তবে এই বৈঠকের এজেন্ডায় নেই দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া, তার রাজনৈতিক বক্তব্য বন্ধ করে দেওয়ার কোনো ইস্যু। এর আগে সকাল ৮:৩০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ৫ আগস্টের পট পরিবর্তনের পর এই প্রথম দিল্লির কোনো নীতি নির্ধারক ঢাকা সফরে এলেন। বৈঠকে ভিসা কার্যক্রম স্বাভাবিক করা, তিস্তার পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে জোর দিচ্ছে ঢাকা। এই বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিক্রম মিশ্রি। আজই ঢাকা ছেড়ে যাবেন তিনি। ঢাকা দিল্লির উভয় পক্ষের আশা এর মধ্য দিয়ে চলমান উত্তেজনা কমানোর পথ সহজ হতে পারে। এ প্রসঙ্গে আরো তথ্য জানবো, সহকর্মী মাহফুজ মিশু আমাদের সঙ্গে যোগ হবেন। মিশু, একটু জানাবেন, ৩ ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক চলছে। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কি কি জানতে পারলেন আমাদের যদি একটু জানাতেন। কলি, আনুষ্ঠানিক বৈঠকটি এখন থেকে ঠিক ধরেন অন্তত ১০-১৫ মিনিট আগে শেষ হয়েছে। এখন যেটি চলছে সেটি মধ্যাহ্নভোজ। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন সফররত ভারতীয় যে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, তার সম্মানে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন। সেখানে ভারতের পররাষ্ট্র সচিব ছাড়াও ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। এবং সেই মধ্যাহ্নভোজের পাশাপাশিও কিন্তু দুই পররাষ্ট্র সচিব আসলে কথা বলছেন। আলোচনার বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। যে আলোচনাটি আমরা সকাল থেকে করছিলাম, আমরা একাধিকবার বলেছিও যে এই বৈঠকটি নিয়ে নানা রকম গোপনীয়তার আয়োজন আমরা দেখছিলাম। সেখান থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারত সরকার খানিকটা বোধহয় একটু নমনীয় হয়েছে। তারা ভারতের পররাষ্ট্র সচিব ৩:৪৫ বা ৩:৩০টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করার পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং যেমনটি আমরা জানতে পেরেছি তিনি একটি স্টেটমেন্ট করবেন, অর্থাৎ তার কথা বলবেন। সম্ভবত তিনি গণমাধ্যমকে কোনো প্রশ্ন ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত নেবেন না। আমরা সেখান থেকে প্রশ্ন করার চেষ্টা করব এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিবও বিকেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, সেখানে নিশ্চিতভাবে প্রশ্ন করার সুযোগ থাকবে। এখন পর্যন্ত আনুষ্ঠানিক যে বৈঠক, সেই বৈঠকে আগের যে ফরেন অফিস কনসালটেশন হয়েছিল সেখানে যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে অনেকগুলো ইস্যুই কিন্তু উঠেছে। বিশেষ করে সীমান্ত হত্যার বিষয়টি, বাংলাদেশি যে কূটনীতিকরা ভারত অবস্থান করছে, বাংলাদেশ মিশন, সেগুলোর নিরাপত্তা এবং সেগুলোতে বিশেষ করে ত্রিপুরার ঘটনায় ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের গাফিলতি ছিল কিনা, সেই বিষয়টি কিভাবে সুরাহা হবে। বাংলাদেশের যে নতুন হাই কমিশনার যাকে দিল্লিতে নিযুক্ত করা হয়েছে তিনি যাবেন খুব শিগগিরই, ফলে সেই বিষয়টি রয়েছে।
এর পাশাপাশি পুরো যে একটা আস্থার সংকট তৈরি হয়েছে, এমনকি সরকারের সঙ্গে, সরকারের তো বটেই, পিপুল টু পিপুল যে কন্ট্যাক্ট বলি, দু দেশের মানুষের ভিতরে একটা অনাস্থা তৈরি হয়েছে। সেই পরিস্থিতিগুলোকে কিভাবে কাটিয়ে ওঠা যায়, বাণিজ্যকে কিভাবে স্বাভাবিক করা যায়, ভিসা যে আগের মতো অন্তত স্বাভাবিক কিভাবে করা যায়, সেই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে নিশ্চিতভাবেই আলোচনায় এসছে। এর পাশাপাশি যেটি মোদ্দা যে রাজনৈতিক বার্তাটি বাংলাদেশ সরকার, বিশেষ করে অন্তর্বর্তী সরকার প্রফেসর ইউনূসের নেতৃত্বে ভারত সরকারকে দেওয়ার চেষ্টা করেছে, সেই বার্তাটি হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক অবিচ্ছেদ্য, পরস্পরকে অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু কোনোভাবেই সেই সম্পর্কে সমতা এবং ন্যায্যতার বাইরে গিয়ে কেউ বড় কেউ ছোট রাষ্ট্র হিসাবে সেটি বিবেচনা করে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া, অথবা সমতা না থাকা, অথবা অভ্যন্তরীণ বিষয়ে অতিরিক্ত নাক গলানো, সেই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের বার্তাটি সম্ভবত এই বৈঠকে পরিষ্কার করা হয়েছে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশে অবস্থানরত সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা, তাদের ধর্মীয় আচার আচরণ পালনের ক্ষেত্রে তাদের যে স্বাধীনতা এবং ধর্মীয় পরিচয়ের কারণে যেন কেউ কোনোভাবেই অন্যায্যতার শিকার না হন, আক্রমণের শিকার না হয়, সেই বিষয়টি ভারতের প্রধানমন্ত্রীর যে মেসেজ, সেটিও ভারতের পররাষ্ট্র সচিব নিশ্চিতভাবে বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে দিয়েছেন। আমরা তারা যখন কথা বলবেন তখন আপনাদেরকে হয়তো আরও বিস্তারিত বলতে পারবো। সেই অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে মিশু। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের প্রতিনিধি দলের বৈঠক চলছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে ১৯ সদস্য রয়েছেন। এই দলে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। বৈঠকে সংখ্যালঘু ইস্যু, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার এবং করণীয় সম্পর্কে আলোচনা করা হবে। এছাড়া আলোচনায় বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হবে, গণতন্ত্র, অর্থ পাচারের বিষয়গুলো উঠে আসবে। বিশেষ করে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে অগ্রগতি, জিএসপি সুবিধা নিশ্চিত এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশে চলমান সংকট নিরসনে বৃদ্ধির আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরো কিছু তথ্য আমরা জানবো সহকর্মী তানভীর মৌসুমের কাছ থেকে। তানভীর, একটু জানাবেন এই বৈঠকে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে, আর নতুন করে তথ্য পেয়েছেন কিনা সে প্রসঙ্গে? কলি, এই বৈঠকে মূলত ৩টি বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়ে থাকবে। প্রথমটি হচ্ছে বাংলাদেশে যে সংখ্যালঘু যে সম্প্রদায় রয়েছে, সেই সংখ্যালঘু সম্প্রদায়দের অবস্থা আসলে কি, সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং সেই বিষয়ে আসলে এই যে প্রতিনিধি দল যারা আসবে, বিদেশি যে প্রতিনিধি দল যারা এসেছেন, যাদের সাথে বৈঠক হচ্ছে, তাদেরকে একটি সুস্পষ্ট ধারণা দেওয়া হবে। এবং এখানে ভারতীয় বেশ কিছু জায়গা থেকে যেসব অপতথ্যগুলো ছড়ানো হচ্ছে বা তাদের তরফ থেকে যে সকল অভিযোগগুলো করা হচ্ছে, সেগুলো আসলে কতটা সত্যি, সে বিষয়গুলো নিয়েও আসলে এই প্রতিনিধি দলকে জানানো হবে। এবং অন্তর্বর্তী সরকার আসলে তারা কি ব্যবস্থা নিচ্ছেন এবং এই যে সংখ্যালঘুদের জন্য, সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয় নিয়ে জানানো হবে। এরপর আরেকটি বিষয় যেটি আলোচনায় প্রাধান্য পাবে, সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনের জন্য একটি নির্বাচন আয়োজনের জন্য আসলে এই বর্তমান অন্তর্বর্তী সরকার তারা কি ব্যবস্থা নিচ্ছে, কি পদক্ষেপ নিচ্ছে, সেগুলো নিয়ে জানানো হবে এবং এই বিষয়গুলো নিয়েই সবিস্তারে আলোচনা হবে। এবং যেহেতু এই নির্বাচনটির দিকে আসলে সবাই তাকিয়ে রয়েছে, তাই এই নির্বাচন আসলে অনেক বড় একটি গুরুত্ব বহন করছে। এছাড়া আরও বেশ কিছু বিষয়ে কিন্তু এখানে এই আলোচনার মধ্যে উঠে আসবে, যেমন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে আসলে তারা কি তথ্য পেয়েছে, সেই তথ্যগুলো আসলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা জানাবেন। এবং এই যে এই ২৭টি দেশের যে ১৯ জন প্রতিনিধি রয়েছেন, তারাও কিন্তু এখানে এসে তাদের যে তাদের কথাগুলো তারা বলবেন। এবং এখানে সবাই যে আসলে বাংলাদেশ থেকে এসেছেন তা কিন্তু নয়, অনেকগুলো দেশের প্রতিনিধিরা কিন্তু ভারত থেকেও এখানে এসেছেন, যারা তাদের বক্তব্যগুলো আসলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন। কলি, ধন্যবাদ আপনাকে তানভীর। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে চালানো হচ্ছে নানা অপপ্রচার, তুলে ধরা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতনের অসত্য তথ্য। বিভিন্ন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন বাংলাদেশে আসা যাওয়া করছেন শত শত ভারতীয় নাগরিক। কেউ বা আসছেন স্বজনদের বাড়িতে, কেউ বা ব্যবসা বাণিজ্যের কাজে। কেমন বাংলাদেশ দেখছেন তারা, তাদের মুখেই শুনবো। জঘন্য, লজ্জাজনক পরিস্থিতি তৈরি করা হচ্ছে ওপার বাংলায়।
সনাতন ধর্মের মানুষের বাড়িঘর ও মন্দিরে হামলার অনেক অসত্য তথ্য তুলে ধরে বাংলাদেশকে নিয়ে নিয়মিত অপপ্রচার চালানো হচ্ছে ভারতীয় গণমাধ্যমে, যা বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করছে। লাগাতার অত্যাচার চালানো হচ্ছে সে দেশের হিন্দুদের উপর। লাগাতার বেনাপোল, হিলি, আখাউড়া সহ বিভিন্ন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন বাংলাদেশে যাওয়া আসা করছেন শত শত ভারতীয় নাগরিক, যাদের অনেকেই আসছেন আত্মীয় স্বজনের বাড়িতে। বেশ কিছুদিন থেকে আবার ফিরছেন নিজ দেশে। তাদের মুখেই জানবো কেমন দেখলেন বাংলাদেশকে। 5 দিন কম 2 মাস থাকলেন। তারা আত্মীয় স্বজন সকলেই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে, ওখানে কোনো সমস্যা নেই। আমরা দুনোর থেকে আসছি। কয়দিন থাকলেন এখানে বাংলাদেশে? আজ 28 দিনের দিন যাচ্ছি। কোনো অত্যাচার বা কোনো মানে পাবলিক কোনো সমস্যা এই সমস্ত কোনো কিছু হয়নি। পিসির বাড়ি, মামার বাড়ি নাটোরে, সেরকম কোনো পরিস্থিতি আমি খারাপ দেখিনি এখনো। মেয়ে আছে সিলেটে পার্কভিউ মেডিকেল কলেজ, আর ছেলে আছে মার্কস মেডিকেল কলেজ। তো এখানে ভালোই দেখছি, সব ভালো মতো সব ট্রিট করছে। আর আমার ছেলে মেয়ে দুজনকে জিজ্ঞেস করে, ওরা তো সবসময় নর্মালি বলে কোনো কিছু নেই। বলছে তোদের কিছু বলবে না, হিন্দুরা গেলে হিন্দুদের মারছে, এখন তো কিছুই দেখছি না। আমাদের ওখানে ইন্ডিয়াতে গুজব হয় অনেক, ওখানে খুব অত্যাচার হচ্ছে হিন্দুদের উপরে, মারকাট হচ্ছে, এসব ওখানে আমরা শুনতে পাই। কিন্তু আমরা তো দেখছি খুব ভালোই যাচ্ছে, এখানে কোনো অসুবিধা নেই। আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে আসার পাশাপাশি ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশে আসেন অনেক ভারতীয় নাগরিক। পণ্য নিয়ে স্থলবন্দরে ট্রাকের চালক সহকারীদের আসা যাওয়া তো নিয়মিত। তারাও বলছেন বাংলাদেশে কোনো বিড়ম্বনায় পড়তে হচ্ছে না তাদের। পরিচিত জনদেরও নেই কোনো অভিযোগ। এখানে সব যেন মনে হয় আমাদের ভাই ভাই মতন হয়ে গেছে। হ্যাঁ, আমরা যাতায়াত করতে করতে খারাপ ব্যবহার কেউ করে না। ব্যবসা বাণিজ্যের কোনো ঠিক মতো করতে পারছেন কিনা? হ্যাঁ, নিঃসন্দেহে ভালোই হচ্ছে, মোটামুটি কোনো এফেক্ট পড়ছে না। আমাদের কোনো ভয় ভেদ কিছু নেই, আশা করি আগের মতন আছে, সবই ঠিক আছে। আমরা কোনো ব্যবসায় করি, কোনো সমস্যার মধ্যে কোনোদিন পড়িনি, পড়ছিও না। বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর ভারত ভিসা কার্যক্রম সীমিত করায় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাওয়া আসা আগের তুলনায় অনেক কমেছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। বুধবার ঢাকা থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত যৌথ লং মার্চের ঘোষণা দিয়েছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এমন পদক্ষেপ বলে জানান নেতারা। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়। এই সময় যুবদল সভাপতি বলেন, ভারতীয় কিছু মিডিয়া সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বাংলাদেশের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার সময় দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর নীরবতার সমালোচনা করেন। অভিযোগ করেন, এতেই প্রমাণ হয় ভারত সরকারের মৌন সমর্থন ছিল এই হামলায়। বলেন, কূটনৈতিক মিশনে সহিংস হামলা স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর আঘাতের শামিল। বিএনপির 3 অঙ্গ সংগঠনের নেতাদের দাবি, ভারত এখন ক্রিমিনালদের আশ্রয়কেন্দ্র এবং অভয়ারণ্যে পরিণত হয়েছে। আমরা মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। যে কোনো প্রকার ভূখণ্ডের বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে আমরা সর্ব অবস্থায় সজাগ আছি এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের এই অবস্থান সবসময় থাকবে। সাদা পোশাকে কাউকেই গ্রেফতার করা যাবে না, এমন নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে খুলনার শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার পুলিশ, ফায়ার সার্ভিস সহ সকল সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জানান, অনেক জায়গায় মব অ্যাক্ট ঘটছে হত্যাকাণ্ডের ঘটনাও, আর তাই নিজের হাতে আইন তুলে না নিয়ে অপরাধীদের পুলিশে সোপর্দ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ নেই। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীর তেলবাজি বন্ধ করতে হবে। জানান, থানা থেকে লুট হওয়া অনেক অস্ত্রই এখনও উদ্ধার হয়নি। খোয়া যাওয়া সেসব অস্ত্র উদ্ধার হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। ডিবি হোক, যে হোক, তার জ্যাকেট পরতে হবে, তার আইডেন্টি শো করতে হবে। যদি তার ড্রেস না থাকে, সে সিভিল ড্রেস এসে সে প্রথম তার আইডেন্টিটা শো করবে যে এই আমার আইডি কার্ড। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। আর কোনো নিরপরাধ যেন শাস্তি না পায়, এই দিকে আপনার খেয়াল রাখতে হবে।
বিগত আওয়ামী লীগ আমলে পুলিশ বাহিনীতে অন্তত ৮০ থেকে ৯০ হাজার সদস্যকে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকার মেট্রোপলিটন পুলিশ নতুন কমিশনার। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে এসব কথা জানান তিনি। বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, রাজধানীর নানা সমস্যা ও সমাধানের উপায় নিয়ে এ সময় জুলাই গণ অভ্যুত্থানে ডিএমপির অপেশাদার আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার। দেশ পুলিশ নতুনভাবে মানুষকে সেবা দেওয়ার জন্য কাজ শুরু করেছে। বাধ্যতামূলক অবসরে যাওয়ার ৮ বছর পর চুক্তিভিত্তিক ডিএমপি কমিশনার পদে ফিরে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। শুরুতেই জুলাই ২৪-এর অভ্যুত্থানে পুলিশের ভূমিকার সমালোচনা করেন নতুন কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে তথা দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী। গণমাধ্যমের সামনে তুলে ধরেন নিজের পরিকল্পনা, নগর নিয়ে ভাবনা। যথারীতি জোর দেন ট্রাফিক ব্যবস্থাপনার দিকে। বললেন, যানবাহনের পাশাপাশি নাগরিক সচেতনতা ছাড়া এই সমস্যার সমাধান অসম্ভব। ব্যাটারি চালিত রিক্সা নিয়ে খোদ কমিশনারই শঙ্কিত। গত গভর্নমেন্টের সময় অটো রিক্সাকে অনুমতি দেওয়ার কারণে হু হু করে অটোরিকশার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই অটোরিকশার সংখ্যা যদি রোধ করা না যায়, অচিরেই আপনারা এরূপ একটি ঢাকা শহর পাবেন যেখানে আপনি আপনার বাসা থেকে বেরোলেই আর কোনো মুভমেন্টের সুযোগ থাকবে না। ছিনতাই, চাঁদাবাজি নিয়ে কমিশনার বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দামও বাড়ছে বলে মনে করেন তিনি। জুলাই আগস্টের অভ্যুত্থানের পর মামলা বাণিজ্যের দায় বাহিনী এড়াতে পারে না বলে স্বীকার করেন ডিএমপি কমিশনার। যিনি বাদী হয়েছিলেন এখন দেখা যাচ্ছে যে উনি ওই সময়ই উদ্দেশ্যমূলকভাবে এই ২০০ লোককে আসামি করছে। পরবর্তীতে উনি চাঁদাবাজি এই বাণিজ্যটা করবেন বলে। আবার আমার লোক যে সব ভালো তাও না, আমার কাছে রিপোর্ট আসতেছে আমার লোকেরাও আবার এই যে আসামি ২০০ তাদের থেকে নানা ধরনের বখরা আদায়ের চেষ্টা করতেছে। উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা, এবং আপনারা খবর নেন একজনের বিরুদ্ধে অলরেডি আমি ব্যবস্থা নিছি। পুলিশের অপেশাদার আচরণের জন্য রাজনৈতিক মনোবৃত্তিকে দায়ী করে কমিশনার বলেন, বিগত সময়ে নিয়ম নীতির তোয়াক্কা করেনি আওয়ামী লীগ সরকার। ৮০ থেকে ৯০ হাজার লোক রিক্রুটেড হয়েছে। আমরা তো মানবিক কারণেই তাদেরকে তো আমরা গ্রহণ করতে পারি না। তবে যারা দুষ্টু, যারা পেশাদারিত্বের বাইরে যেয়ে নানা ধরনের কর্মে লিপ্ত হয়েছিল তাদের বিরুদ্ধে তাদের অনেকে পালায়ে গেছে এবং তাদের অনেকের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নিচ্ছি। শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস এবং ইংরেজি নববর্ষ নির্বিঘ্নে উদযাপনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান নতুন ডিএমপি কমিশনার। সকল বিষয়াদির ভিতরে আমাদের একটা ম্যানেজমেন্ট গড়ে তুলতে হবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের শেষ ৫ বছরে খুনের ঘটনা ঘটেছে ১৬,০০০-এর বেশি। গড়ে প্রতি বছর খুন হয়েছে প্রায় ৩৫০০। দেশে চুরি, ছিনতাই, ডাকাতির অধিকাংশ ঘটনায় ভুক্তভোগীরা অভিযোগ করেনি। তারপরেও পুলিশের খাতায় চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা ঘটেছে ৫ বছরে প্রায় ৬৭,০০০। নতুন সরকারের আমলে এসব পরিসংখ্যান পর্যালোচনা করে পরিস্থিতির উন্নতি চায় পুলিশ সদর দপ্তর। অপরাধ বিশ্লেষকরা বলছেন, সামাজিক অপরাধ কমাতে দেশের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন দরকার। প্রয়োজন প্রচুর কর্মসংস্থান। মনিরুল ইসলামের রিপোর্ট। সারা দেশে কোন কোন জায়গায় কত এবং কী ধরনের অপরাধ ঘটেছে, কত মামলা বা জিডি হয়েছে তার মাসিক পরিসংখ্যান ওয়েবসাইটে প্রকাশ করে পুলিশ সদর দপ্তর। কিন্তু অজানা কারণে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩-এর ডিসেম্বর এই ৫ বছর পর্যন্ত অপরাধ পরিসংখ্যান ওয়েবসাইটে দেয়া বন্ধ ছিল। সবশেষ নতুন আইজিপি দায়িত্ব নেওয়ার পর প্রেস কনফারেন্সে সাংবাদিকরা বিষয়টি তোলার সাথে সাথেই পরিসংখ্যান ওয়েবসাইটে প্রকাশ করে পুলিশ। সেখানে মিলল ভয়ঙ্কর কিছু তথ্য। আওয়ামী শাসনের সেই ৫ বছরে হত্যাকাণ্ড হয়েছে ১৬,৩৫৫। প্রতি বছরে গড়ে ৩,৩১১ খুন। এই ৫ বছরে ছিনতাইয়ের মামলা ৯,৯৫৫ আর ডাকাতির ১,৬৮৫ মামলা। থানাগুলোতে চুরির অভিযোগ এসেছে ৫৫,০০০। তবে বাস্তবে এসব ঘটনা আরও বেশি, কারণ অধিকাংশ চুরি ছিনতাইয়ের মামলা করতে আগ্রহ দেখান না ভুক্তভোগীরা।
পুলিশের পরিসংখ্যান বলছে গত 5 বছরে অপহরণ হয়েছে 2452। কোন এলাকায় কখন কি ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে, এইটির মানে ধারাটা কি, মোডাস অপারেন্ডিটা কি, সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা অ্যানালাইসিস করে থাকি এবং সেই অনুযায়ী কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। দেখা গেল যে চুরি ছিনতাইয়ের কথা যদি আমরা বলে থাকি যে চুরি ছিনতাই হয়তো বেড়ে গেছে, তো তখন আমরা এটি কেন বেড়ে গেছে এটি মূলোৎপাটন করার চেষ্টা করি। এর মাঝে গণ অভ্যুত্থানের পর দেশে নতুন সরকার, এখনও থেমে নেই অপরাধ। থানার পুলিশ পুরোপুরি সক্রিয় না হয় বেড়েছে সামাজিক অপরাধ, দৌরাত্ম্য বেড়েছে চুরি ছিনতাই গ্যাংয়ের। বিশ্লেষকরা মনে করেন অপরাধের খাত ধরে ধরে কাজ করতে হবে বাহিনীগুলোকে। দাম কমিয়ে মানুষকে আর্থিকভাবে স্বস্তির মধ্যে রাখলে কমবে অপরাধ। করার আছে যেটা সেটা হচ্ছে যে এইটা মানে চুরি ডাকাতি ছিনতাই যেরকম পুলিশের সদিচ্ছার উপর ডিপেন্ড করে, আপনার হোমিসাইডের বিষয়টা হচ্ছে পুরো আর্থসামাজিক ব্যবস্থার উপরে নির্ভর করে। যে পুরো আর্থসামাজিক ব্যবস্থা যদি আপনার অর্থনীতিটা ভালো থাকে, সামাজিক পরিস্থিতিটা ভালো থাকে, এইটার সাথে কিন্তু আপনার হোমিসাইডটা জড়িত। সব মিলে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশে সবচেয়ে দুশ্চিন্তার জায়গা পারিবারিক অপরাধ। এক্ষেত্রে জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে চায় পুলিশ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। শাহবাগ থানার শিক্ষার্থী মানিক হত্যা মামলার সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে আনা হলে 7 দিনের পুলিশি জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামির শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ড বাতিলের আবেদন করেন তার আইনজীবীরা। পরে তদন্তের স্বার্থে রিমান্ড আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহর আদালত। একই আদালতে পল্টন থানার যুবনেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে 2 দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়। এছাড়া রাজধানীর বিভিন্ন থানার মামলায় রাশেদ খান মেনন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন এবং ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মশিউর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। শেখ হাসিনার পুরো পরিবার দুর্নীতি করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি দুদক। উল্টো মিথ্যা অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় এমন কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শেখ হাসিনা দুদক ও বিচার বিভাগকে দাসে পরিণত করেছিল বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির শেকড় ধারণার চেয়েও অনেক গভীর। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভা দুদকের আয়োজনে কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এই সভায় অংশ নেন আইন উপদেষ্টা ও দুদক সংস্কার কমিশনের প্রধান সহ কমিশনের কর্মকর্তারা। দুর্নীতি দমন এবং প্রতিরোধে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সংস্কার কমিশনে কাজ করতে গিয়ে ধারণা বদলে গিয়েছে। দুর্নীতির ব্যাপারে আগে যা শোনা যেত তার শেকড় আরও গভীরে। আগের সরকার এমনভাবে সবকিছু সাজিয়েছে যাতে যে কেউ দুর্নীতি করতে বাধ্য হয়। মানুষকে দুর্নীতিকে সহনীয় জায়গায় নিয়ে যাওয়ার মতো একটা প্রাতিষ্ঠানিক আইনি কাঠামো তৈরি করেছে এবং চর্চার কাঠামো তৈরি করেছে এবং তার মধ্যে অন্যতম উপাদানটা কাজ করেছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, তার সাথে আমলাতান্ত্রিক দুর্বৃত্তায়ন এবং যারা ব্যবসা সাথে রাজনীতি একাকার করে এমন একটা রাষ্ট্র কাঠামো তৈরি করে ফেলেছিল, সেখানে কর্তৃত্ববাদের বিকাশ হয়েছে, যে কারণেই তরুণ প্রজন্ম রুখে দাঁড়িয়েছে। প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, দুর্নীতিকে সমাজে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, যার কারণে দুর্নীতিবাজদের কোনো অনুশোচনা ছিল না। 3 কোটি টাকা ব্যাংকে থেকে 6 কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ টাচ করে নাই। সেই জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরের জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। আর সেই চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। উপদেষ্টা আরও বলেন, নতুন বাংলাদেশে এখন নতুন করে কাজ করার সুযোগ এসেছে। নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে দুদক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের এই দুদকে যারা কমিশনার ছিলেন, পদত্যাগ করার আগে প্রায় শতাধিক মন্ত্রী, ব্যবসায়ী, গত আমলে চুরি করে হাজার হাজার কোটি টাকার মালিক যারা হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্তের অ্যাপ্রুভালটা দিয়ে গেছেন। এখন তদন্ত করেন। এখন তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে করে আপনারা দেখান যে আপনাদের হৃদয়ও ওইরকম
ওদের দ্বারা পলিউটেড হয় নাই। ভালো পরিবেশ পেলে আপনারা কাজ করতে পারেন। রাজনৈতিক চাপকে ছাপিয়ে ভালো কাজ করার সুযোগ রয়েছে বলে জানান আইন উপদেষ্টা। আমাদের তরুণরা নিজেদের রক্ত দিয়ে আমাদের জন্য একটা নতুন সময় এনে দিয়েছে। আসেন আমরা তাদের থেকে শিখি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। চলতি বছর ফেনীর ভয়াবহ বন্যা ও তার পরের সময়গুলোতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিল আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রেস্কিউ সোসাইটি। বন্যার সময় সংগঠনের সদস্যরা যেমন ঝাঁপিয়ে পড়েছিলেন মানুষকে বাঁচাতে, তেমনি বন্যা পরবর্তী সময়ে তাদের কার্যক্রম হাসি ফুটিয়েছে নিঃস্ব মানুষগুলোর মুখে। স্থানীয় প্রশাসন বলছে, আকস্মিক বন্যার মতো দুর্যোগ প্রতিরোধে প্রয়োজন বাঁধ নির্মাণের মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ফেনী থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান আহমেদ, ছবি তুলেছেন SRS আলী। স্মরণকালের এক ভয়াবহ বন্যা দেখেছে এবার ফেনীবাসী। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা শুরুতে বন্যা কবলিত হলেও পরে ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূঞাও তলিয়ে যায় ঢলের পানিতে। পানির তীব্র স্রোতে অন্য সবার মতো ক্ষতিগ্রস্ত হন ফেনীর ফুলগাজীর উত্তর বারোইয়া এলাকার ফাতেমা খাতুন। পানিতে ঘর ডুবে গেলে পঙ্গু স্বামীকে নিয়ে সেখানেই কেটে যায় 6 দিন। ছিল না খাবার পানীয়। বন্যার ভয়াল থাবায় নিঃস্ব প্রায় ফাতেমা খাতুন। বাগা গরু হাইছিলাম, ইয়ের লই এই নদী হেয়ারে গেছিল গই আর বউ আর হুত এক হতে নদী চলে যায় গই, মার ডুয়া ঝাপ দিয়ে হরি টানি আনছে। শুধু ফাতেমা খাতুন নয়, স্মরণকালের ভয়াবহ বন্যায় সর্বস্ব হারিয়েছে ফেনীর শত শত পরিবার। পানি বাড়িতে যখন খাড়ের জন্য ডুবি যার গো, আমার নন্দের বাড়িতে পাঠাইছি। এর ফোলার বাপ ছিল, ঘরে হাঁস মরকা ছিল, এগুলো এবারে ঢলে পানির লগে গেছে। থাকার কষ্ট, 2টা বাচ্চা লই, খাতা কারবার আনের বালিশ কিছু নাই, তোষক খাট আনের ঘরের আদলি বাদলি হান্ডি হাতিল সব গেছে, নাই কিছু নেই বন্যা। এখনও ফেনীর বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যার ক্ষতি স্পষ্ট। পুনর্বাসনের কাজে ব্যস্ত বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন। এরই মধ্যে 24,000-এরও বেশি পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এছাড়া টিউবওয়েল প্রতিস্থাপন, ল্যাট্রিন নির্মাণ, ঘর মেরামত সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় আনা হয়েছে প্রায় 3 লাখ পরিবারকে। আমরা ইতিমধ্যে 75টি লেট্রিন মানে নির্মাণের কাজ আমাদের চলমান রয়েছে। এগুলো আমাদের প্রায় শেষের পথে। আমাদের সামনে আরও বিভিন্ন রকমের প্রজেক্ট আছে, যেগুলো পরবর্তীতে ফেনী জেলার বন্যা পরবর্তী মানুষের সহায়তায় কাজে আসবে। দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবীদের কাজের প্রশংসা ছিল সবার মুখে। তবে এ ধরনের আকস্মিক বন্যা মোকাবেলায় বাঁধ নির্মাণের মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ স্থানীয় প্রশাসনের। এই বন্যা যে আবার হবে না, এটা আসলে বলাটা খুব মুশকিল, কারণ এটা হচ্ছে আপনার প্রাকৃতিক কারণেই হচ্ছে, যেখানে আপনার প্রতি বছর বন্যা হয়। এলাকার মানুষের প্রাণের দাবি হচ্ছে এটা টেকসই বাঁধ নির্মাণ। বন্যায় মুহুরী সহ 3টি নদীর পানিতে প্লাবিত হয় ফেনীর 6টি উপজেলা। বানভাসীদের সহায়তায় সবার আগে যারা এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তখন শুকনো খাবার আর বিশুদ্ধ পানি দিয়ে পাশে থাকলেও পরবর্তীতে ঘর নির্মাণ সহ বিভিন্ন দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে তারা। স্থানীয়রা বলছেন, এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন হলে নতুন করে আশার সঞ্চার করবে ফেনীবাসী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ফুলগাজী, ফেনী। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদনের শুনানি হবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতের জন্য শুনানির জন্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ, আপিল বিভাগ বলে এই বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। এর আগে গত 2 ডিসেম্বর জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরে 2022 সালে 20 ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা। সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে
অসামান্যতা অবদানের জন্য 4 বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক 2024 তুলে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের 144তম জন্ম এবং 92তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক প্রদান অনুষ্ঠিত হয়। বেগম রোকেয়া পদক 2024 প্রাপ্তরা হলেন শিক্ষাবিদ এবং অধিকার কর্মী পারভিন হাসান। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ চেয়ারপারসন এবং কেন্দ্রীয় মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বাংলাদেশি শ্রমিক এবং নারী অধিকার কর্মী এবং আলোকচিত্রী তসলিমা আখতারকেও তুলে দেয়া হয় পদক। বাংলাদেশি দাবাড়ু এবং দেশের প্রথম নারী আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার রানী হামিদও পেয়েছেন পদক। এছাড়া নারী অধিকার সংগঠন নারী পক্ষের প্রতিষ্ঠাতা শিরিন পারভিন হককেও প্রদান করা হয় বেগম রোকেয়া পদক। প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেছেন, বেগম রোকেয়ার স্মৃতিকে ধারণ করে তাকে সম্মানিত করতে পেরে দেশ গর্বিত। যারা বেগম রোকেয়ার পদাঙ্ক অনুসরণ করে সমাজকে এগিয়ে নিয়ে গেছে, আজকে আমরা সবাই সৌভাগ্যবান বেগম রোকেয়াকে স্মরণ করতে পেরে এবং তার ঐতিহ্যকে ধারণ করতে পেরে এই পদকের মাধ্যমে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাঙামাটিতে মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাঙামাটির জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী ও স্কুল শিক্ষার্থীরা অংশ নেন। সভায় বক্তারা দুর্নীতি বিরোধী লড়াই তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন আর জেলা প্রশাসক সহ অন্যান্যরাও। দেশ থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল আসাদ। সপরিবারে মস্কোয় আছেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। জানিয়েছে মানবিক কারণে বাশার এবং তার পরিবারের সদস্যদেরকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ক্রেমলিন। বিদ্রোহীরা অপ্রতিরোধ্য গতিতে দামেস্কের পথে অগ্রসর হওয়ায় শনিবারই রাজধানী ছাড়েন বাশার। দামেস্কের প্রাসাদ থেকে পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া শহরে যান তিনি। সেখানে রুশ বিমান ঘাঁটি থেকে রোববার উড়াল দেন মস্কোর উদ্দেশ্যে। এইচটিএস বিদ্রোহীদের উত্থানে বাশার আল আসাদের দীর্ঘ 24 বছরের শাসনের অবসান হয়। ধারণা করা হচ্ছিল পতনের পর মিত্রদেশ রাশিয়া কিংবা ইরানে আশ্রয় নিতে পারেন তিনি। গেল সপ্তাহে বিদ্রোহীদের সাথে সংঘর্ষ শুরু হলে মস্কোয় রুশ প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন বাশার আল আসাদ। সিরিয়ায় মস্কোর মিত্র বাশার আল আসাদ প্রশাসনের পতনের পরই শুরু হয়েছিল দেশটিতে রুশ ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা। এতদিন বিরোধিতা করা রাশিয়াকে কি সিরীয় ভূখণ্ডে ঘাঁটি রাখতে দেবে বিদ্রোহীরা? সেই শঙ্কা থেকেই দেশটির নতুন নেতৃত্বের সাথে আলোচনায় আগ্রহ দেখিয়েছে ক্রেমলিন। অবশ্য সিরিয়ার রুশ সামরিক ঘাঁটি আর কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত দিয়েছে এইচটিএস। মস্কোর গণমাধ্যম বলেছে এই তথ্য। আসাদ সরকারকে গদিতে রাখতে সব চেষ্টাই করেছে মিত্র রাশিয়া। 2015 সাল থেকে সিরীয় ভূখণ্ডে দেশটির সরকারের পক্ষে সরাসরি লড়াই করেছে রাশিয়ার হাজার হাজার সেনা। তবে হলো না শেষ রক্ষা। বিদ্রোহীদের আকস্মিক উত্থানের 11 দিনের মাথায় দেশ ছেড়ে পালাতে হলো বাশার আল আসাদকে। আশ্রয় মিলেছে মস্কোতেই। এমন পরিস্থিতিতে এইচটিএস গোষ্ঠী সিরীয় ভূখণ্ডে রুশ ঘাঁটি থাকতে দেবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। বিদ্রোহীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের দমনে বছরের পর বছর সিরীয় সরকারকে সামরিক সহায়তা দিয়েছে রাশিয়া। এবার বাশারের পতনে সেই বিদ্রোহীদের সাথেই খাতির জমাতে চাইছে ক্রেমলিন। রুশ গণমাধ্যমগুলো বলছে সিরিয়ার সাথে সুসম্পর্ক রাখতে চায় পুতিন। শিগগিরই নতুন নেতৃত্বের সাথে আলোচনায় বসতে চায় তারা। গুরুত্ব দিতে চায় দু দেশের স্বার্থকেই। তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। দীর্ঘদিন ধরে রুশ প্রশাসনের সহায়তায় সিরিয়ায় আসাদ প্রশাসনের চালানো গণহত্যা সহসাই ভুলবে না বিরোধীরা। তাই মস্কোর সাথে খুব সহজে কোনো চুক্তিতে যাবে না দামেস্কের নতুন প্রশাসন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে সামরিক ঘাঁটি রয়েছে পশ্চিমাদের, আর রাশিয়া তাদের টক্কর দিতে চায়। সিরিয়ায় তাদের 2টি সামরিক ঘাঁটির মাধ্যমে মধ্যপ্রাচ্যে বহুদিন ধরেই প্রভাব বিস্তার করে আসছিল ক্রেমলিন। তাই আসাদ প্রশাসনের পতনের পর সেগুলোই রাশিয়ার প্রধান মাথা ব্যথার কারণ। সিরিয়ার ঘাঁটি রাখতে যা প্রয়োজন রাশিয়া করবে, তবে বিদ্রোহীদের সাথে আলোচনা খুব সহজ হবে না। অবশ্য রুশ গণমাধ্যম বলছে সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি আর কূটনৈতিক স্থাপনার নিরাপত্তার আশ্বাস দিয়েছে এইচটিএস। বর্তমানে প্রায় 7,500 রুশ সেনা রয়েছে সিরিয়ায়। ইফাত আরা খন্দকার,
যমুনা নিউজ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের উল্লাসে মেতেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসরত সিরীয় এবং এইচটিএস সমর্থকরা। রোববার বাশারের ক্ষমতাচ্যুতির খবর নিশ্চিতের সাথে সাথে রাস্তায় নামেন জার্মানি, তুরস্ক, ফ্রান্সের সিরীয় প্রবাসীরা। অন্যান্য দেশের মানুষও যোগ দেন এই উৎসবে। নেচে গেয়ে স্লোগান উদযাপন করেন বিজয়, একে অন্যকে জানান শুভেচ্ছা আর অভিনন্দন। গ্রিসের রাজধানী এথেন্সে বিশাল বিজয় মিছিল করেছে এইচটিএস সমর্থকরা। এ সময় সিরিয়ার দূতাবাসে বিদ্রোহীদের পতাকা টাঙানোর তারা আর বাশারের পতনের ব্যাপক উল্লাস করেছে প্যারিসে বসবাসরত সিরীয় নাগরিকরা। সব সিরিয়ানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারা। লিবিয়াতেও বিভিন্ন স্থানে বিদ্রোহী গোষ্ঠীর পতাকা হাতে জড়ো হন সিরীয়রা। আগামী দিনে দেশকে আরও সুসংগঠিত দেখতে চান তারা।